আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের গল্প। আমি পদ্মরাজ, পর্ব 1। লেখিকা ইলমা বেহরোজ। ফাইমা ক্লান্ত হয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ল। হাত থেকে লাঠি পড়ে গিয়ে মৃদু আওয়াজ তুলে তার শরীর ঘেমে একাকার। কপালে বিন্দু বিন্দু ঘাম হাতের তালু দিয়ে মুছে বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ফেলল। এরপর চোখ তুলে সামনে তাকালো। রিমান্ডে কোনো পুরুষই টিকতে পারে না, সেখানে একটি মেয়ে আর 4 দিন ধরে রিমান্ডে। তার সামনে ছেড়ে বাঁধা অবস্থায় ঝিমোচ্ছে। 4 দিন ধরে একবারও মুখ দিয়ে একটু শব্দটি করলো না। শারীরিক মানসিক কত নির্যাতন করা হয়েছে, তবুও ব্যথায় আর্তনাদ অব্দি করেনি। মনে হচ্ছে একটা পাথরকে পিটানো হচ্ছে, যে পাথরের রক্ত ঝরে কিন্তু জবান খুলে না। তখন সেখানে আগমন ঘটে ইন্সপেক্টর তুষারের। তুষারকে দেখে ফাইমা কাতর স্বরে বলল, সম্ভব না, কিছুতেই কথা বলছে না। তুষার অভিজ্ঞ চোখে মেয়েটিকে 2-1 সেকেন্ড দেখল, এরপর গম্ভীর কণ্ঠে ফাইমাকে বলল, আপনি যান। ফাইমা এলোমেলো পা ফেলে চলে যায়। তুষার একটা চেয়ার নিয়ে মেয়েটির সামনে বসলো। বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনার সাথে আজ আমার প্রথম দেখা। মেয়েটা কিছু বলল না, তাকালো না। তুষার মেয়েটির দিকে সূক্ষ্ম দৃষ্টি মেলে তাকালো, বলল, মা বাবাকে মনে পড়ে? মেয়েটির চোখ তুলে তাকায়, ঘোলাটে চোখ, কাটা ঠোঁট থেকে রক্ত ঝরছে, চোখের চারপাশে গাঢ় কালো, চোখ দুটি লাল। মুখের এমন রং রিমান্ডে আসা সব আসামির হয়। তুষার মুখের প্রকাশভঙ্গি আগের অবস্থানে রেখে আবারও প্রশ্ন করলো, মা বাবাকে মনে পড়ে? মেয়েটি মাথা নাড়ায়, মনে পড়ে তার। তুষার একটু ঝুঁকে মেয়েটির অসহায় দৃষ্টি মেলে তাকায়। তুষার মেয়েটির হাতের বাঁধন খুলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল, নাম কি? যদিও তুষার মেয়েটির নাম সহ পুরো ডিটেলস জানে, তবুও জিজ্ঞাসা করলো। তার মনে হচ্ছে মেয়েটি কথা বলবে। সত্যি তাই হলো। মেয়েটি ভারাক্রান্ত কণ্ঠে নিজের নাম উচ্চারণ করলো, পদ্ম। আমি পদ্মজা। পদ্মজা হেলে পড়ে তুষারের ওপর। তুষার দ্রুত ধরে ফেললো। উঁচু কণ্ঠে ফাহিমাকে ডাকলো, মিস ফাহিমা, দ্রুত এদিকে আসুন। ফাহিমা সহ আরও 2 জন দ্রুত পায়ে ছুটে আসে। 1999 সাল। সকাল সকাল রশিদ ঘটকের আগমনে হেমলতা ভীষণ বিরক্ত হন। তিনি বারবার পই পই করে বলেছেন, পদ্মর বিয়ে আমি এখনই দেব না, পদ্মকে অনেক পড়াবো। তবু রশিদ উদ্দিন প্রতি সপ্তাহে এক পাত্রের খোঁজ নিয়ে আসবেন। মেয়ের বয়স আর কতই হলো, মাত্র 16। আলমের মেয়ের বিয়ে হয়েছে 24 বছর বয়সে। পদ্মর বিয়েও তখনই হবে, পদ্মর পছন্দ মতো। হেমলতা রশিদকে দেখেও না দেখার ভান ধরল। রশিদ একদলা থুতু ফেললেন উঠানে। এরপর হেমলতার উদ্দেশ্যে বললেন, বুঝেছ পদ্মর মা, এইবার যে পাত্র আনছি এক্কেবারে খাঁটি হীরা। হেমলতা বিরক্ত ভরা কণ্ঠে জবাব দিলেন, আমি আমার মেয়ের জন্য পাত্র চাইনি, তবুও বারবার কেন আসেন আপনি? যুবতী মাইয়া ঘরে রাহন ভালো না, মেয়েটা তো আমাকেই বুঝতে দেন। হেমলতার কণ্ঠে বিরক্তি ঝরে পড়ছে। রশিদ অনেক চেষ্টা করেও সুবিধা করতে পারল না। ব্যর্থ থমথমে মুখ নিয়ে সড়কে পা রাখেন। প্রতিদিনই কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুঁজে দিয়ে বলবে, মোর্শেদের ভাই সেরিডারে চাই। রশিদ নিজে নিজে বিড়বিড় করে, গ্রামে কি আর ছেড়ি নাই? একটা ছেড়িরেই কেন সবার চোখে পড়তে হইবে? চাইলে কি সব পাওয়া যায়? পুনে স্কুল জামা পরে পদ্মজাকে ডাকলো, আপা, এই আপা, স্কুলে যাবি না? আপারে। পদ্মজা পিট করে চোখ খুলে কোনো মতো বলল, না। এরপর পরেই চোখ বুঝে ঘুমিয়ে তলিয়ে গেল। পুনা নিরাশ হয়ে মায়ের রুমে আসে, আম্মা, আপা কি স্কুলে যাইব না? হেমলতা বিছানা ছাড়া রেখে পূর্ণার দিকে কড়া চোখে তাকান। রাগী স্বরে বলেন, যাইব কি, বল যাবে। পূর্ণা মাথা নত করে ফেলল। হেমলতা করা আদেশ, মেয়েদের পড়াশোনা করাচ্ছি অশুদ্ধ ভাষায় কথা বলার জন্য নয়, শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। পূর্ণাকে মাথা নত করতে দেখে হেমলতা তৃপ্তি পান। তার মেয়েগুলো মান্যতা চিনে খুবই অনুগত। তিনি বিছানা ছাড়তে বললেন, পদ্ম শরীর ভালো না, সারা রাত পেটে ব্যথায় কাঁদছে, থাকুক, ঘুমাক। পূর্ণার কিশোরী মন বুঝে যায় পদ্মজা কিসের ব্যথায় কেঁদেছিল। সে রাতে নানা বাড়ি ছিল বলে জানতো না, ভোরেই চলে এসেছে। নানা বাড়ি হেঁটে যেতে 5 মিনিট লাগে। পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বলল, তুই যা, মাথা নিচু করে যাবি, মাথা নিচু করে আসবি। আচ্ছা মা। পূর্ণার রুমে এসে আয়নার সামনে দাঁড়ালো।
নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। এরপর গত মাসে মেলা থেকে আনা লাল লিপস্টিক গাঢ় করে ঠোঁটে মাখে। 14 বছরের পূর্ণার ইদানিং খুব সাজতে ইচ্ছা করে। হেমলতা সেজে গুজে স্কুলে যাওয়া পছন্দ করে না বলে পূর্ণা আগে লিপস্টিক মাখেনি। টিনের দেওয়ালে কাঠের ঘড়ির কাঁটায় সকাল 10টা বাজলো মাত্র, এখনো পদ্মজা উঠল না। হেমলতা মেয়েদের রুমে ঢোকেন। পদ্মজা 2 হাত ভাঁজ করে ঘুমাচ্ছে। জানালার পর্দা ভেদ করে আসা আলোতে পলক রোদ্দুরের স্পষ্টে পদ্মজার মিশন পাতলা ঠোঁট, ফর্সা ত্বক চিকচিক করছে। হেমলতা বিসমিল্লাহ বলে 3 বার ফু দেন মেয়ের গায়ে। গুরুজনরা বললেন মায়ের নজর লাগে বেশি, নজর কাটাতে বিসমিল্লাহ বলে ফু দিতে হয়। হেমলতা মায়ের লাগছে পদ্মজার ঘুম ভাঙাতে, তবুও আদরে গলায় ডাকলেন, পদ্ম, এই পদ্ম। পদ্মজার চোখ খুলে মাকে দেখে দ্রুত উঠে বসে। যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিনই হেমলতা ডেকে তোলেন। পদ্মজা অপরাধী কণ্ঠে প্রশ্ন করলো, বেশি দেরি হয়ে গেছে আম্মা? সমস্যা নেই, মুখ ধুয়ে খেতে আয়। পদ্মজা দ্রুত কলপারে গিয়ে ব্রাশ করে মুখ ধৌত করে। হেমলতা শিক্ষকের মেয়ে, তাই তার মধ্যে নিয়ম নীতির প্রভাব বেশি। মেয়েদের শক্তপোক্ত নিয়মে রেখে বড় করছেন। পদ্মজার রান্নাঘরে ঢুকে দেখলো প্লেটে খাবার সাজানো। সে মৃদু হেসে প্লেট নিয়ে টেবিলে গিয়ে বসলো। তখন হেমলতা আসে। পদ্ম দ্রুত রান্না দিয়ে মাথা ঢাকে। হেমলতা দেওয়ার আরেকটা নিয়ম, খাওয়ার সময় মাথা ঢেকে খেতে হবে। পদ্মজা নিচুপ থেকে শান্ত ভঙ্গিতে খেতে থাকলো। হেমলতা মেয়েকে সহজ কণ্ঠে বললেন, এত তাড়াহুড়ো করছিস কেন? মুখ ধুতে গিয়ে চুল ভিজিয়ে এসেছিস, খেয়ে রোদে বসে চুলটা শুকিয়ে নিবি। আচ্ছা আম্মা। আম্মা, পূর্ণা প্রেমা আসে নাই? পূর্ণা আছে, স্কুলে গেছে। প্রেমা দুপুরে আসবে। আব্বা কবে আসবেন? পদ্মজার প্রশ্নে হেমলতা দাঁড়িয়ে পড়লেন। শুকনো গলায় জবাব দেন, জানি না, খাওয়ার সময় কথা বলতে নেই। হেমলতা চলে যেতেই পদ্মজার চোখ দুটো থেকে টুপ করে 1 ফোঁটা জল পড়তে পদ্মজা দ্রুত হাতের উল্টা পাশ দিয়ে চোখের জল মুছে। পদ্মজার জীবনে জন্মদাতার আছে ঠিকই, কিন্তু জন্মদাতার আদর নেই। সে জানে না তার দোষটা কি, কেন নিজের বাবা বাকি বোনদের আদর করলেও তার সাথে কথা বলে না, আদরও করে না। 2 বার মাকে জিজ্ঞাসা করেছে সে, আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে আম্মা, নাকি সন্তান হয় না বলে আমাকে দত্তক এনেছিলে? আব্বা কেন আমাকে এত অবহেলা করেন? ও মা, বলো না। হেমলতা তখন চুপ থাকেন। অনেকক্ষণ পর বলেন, তুই আমার গর্ভের সন্তান আর তোর বাবারই মেয়ে। এখন যা পড়তে বস, অনেক পড়তে হবে তোর। ব্যাস এটুকুই, এর বেশি কিছু বললো না হেমলতা। পদ্মজার কেন জানি মনে হয় একদিন হেমলতা নিজ থেকে খুব গোপন কোনো কথা বলবেন, তবে সেটা যেন সহ্য করার মতো হয়। এ দোয়াই সারাক্ষণ করে সে। এত কি ভাবছিস, তাড়াতাড়ি খেয়ে ওঠ। হেমলতার কথায় পদ্মজার ভাবনা সুতো ছিল। দ্রুত খেয়ে ওঠে। আজ আমের আচার বানানোর কথা ছিল। সন্ধ্যা কাটতেই বিদ্যুৎ চলে গেল। কয়েক মাস হলো গ্রামে বিদ্যুৎ এসেছে। 8 গ্রাম মিলিয়ে অলন্দরপুর, তাদের গ্রামের নাম আতপাড়া। প্রতিদিন নিয়ম করে সন্ধ্যা রাত থেকে 3 ঘন্টা গ্রামে অন্ধকার তলিয়ে থাকে, আর সারাদিন তো বিদ্যুৎ এর নামগন্ধও থাকে না। কিন্তু বিদ্যুৎ দিয়ে লাভ কি হলো তাহলে? পদ্মজা, পূর্ণা, প্রেমা 3 বোন একসাথে পড়তে বসেছিল। বাড়ির অন্ধকার হতে 9 বছরের প্রেমা কামচে ধরে পদ্মজার ওড়না। পদ্মজা মৃদু সরে ডাকলো, আম্মা, আম্মা, আয় টস নিয়ে যা। হেমলতার আহ্বানে পদ্মজা উঠে দাঁড়ালো। প্রেমা অন্ধকার খুব ভয় পায়। পদ্মজার ওড়না ছেড়ে পূর্ণার হাত চেপে ধরে। টর্চ নিয়ে রুমে ঢোকার মুহূর্তে পদ্মজা গেট খোলার আওয়াজ পেল। উকি দিয়ে হানিফকে দেখে সে দ্রুত রুমে ঢুকে পড়ল। হানিফ পদ্মজার সৎ মামা। বুবু, বাড়ি অন্ধকার কেন? আলো টালো জ্বালাও। হানিফের কণ্ঠ। হানিফ, আছিস? হেমলতা রুম থেকে বেরিয়ে পড়লেন, হাতে হাড়ি। হানিফ সবকটি দাঁত বের করে হাসলো, বলল, হ্যাঁ আমি। আয় ভেতরে আয়। হানিফ বারান্দা পেরিয়ে বড় ঘরে ঢুকে পড়ল। তোমার সেরিগুলান কইতে? আছে, রুমেই আছে, পড়ছে। এই অন্ধকারও পারে? হেমলতা কিছু বলল না। হানিফ এই বাড়িতে আসলে কেন জানি খুব অস্বস্তি হয় অকারণে। ওদের খাওয়ার সময় হয়েছে, তুইও খেয়ে নে। এইখানেই খামো? না, তোমার সরাইখানা যাইতে হইবে।
কথাটাই রসিকতা ছিল। গ্রামে থেকেও হেমলতা খাওয়ার জন্য আলাদা রুম নির্বাচন করেছেন, সেটা হানিফের কাছে রসিকতাই বটে। হেমলতার প্রশ্নের জবাবে সোজা সাপটা না দিয়ে বললেন, খেতে চাইলে খেতে আয়। পদ্মজা কিছুতেই খেতে আসলো না, কেমন জড়সড় হয়ে আছে। মনে হচ্ছে হানিফকে ভয় পাচ্ছে বা অবহেলা করছে। হানিফ 6 বছর সৌদিতে ছিল, 3 মাস হলো দেশে ফিরেছেন। 3 মাসে যতবার হানিফ এই বাড়িতে পা রেখেছেন ততবারই পদ্মজা অজুহাত দিয়ে দূরে দূরে থেকেছে। হেমলতার বিচক্ষণ মস্তিষ্ক মুহূর্তের মধ্যেই ভেবে নিল অনেক কিছু, তাই জোর করলেন না। আজ এই লুকোচুরির ফয়সলা হবে। হানিফ পদ্মজাকে দেখার জন্য অনেক ছলচাতুরি করলো, কিছুতেই সুযোগ পেল না। বিদ্যুৎ আসার আধাখানেক পর হানিফ চলে যায়। পূর্ণা প্রেমার রুমে ঢুকতেই পদ্মজা ঝাঁপিয়ে পড়ে, রুদ্ধশ্বাস কণ্ঠে বলল, কতবার না করেছি লোকটার পাশে বেশিক্ষণ না থাকতে, তোরা কেন শুনিস না আমার কথা? পূর্ণা ও প্রেমা বিষয়ে হতবিহুল। পদ্মজা কখনো তাদের এমন নিষেধ দেয়নি, তাহলে এখন কেন এমন বলছে? হেমলতা রুমে ঢুকতেই পদ্মজা চুপসে গেল। পদ্ম, আমার রুমে আয়। মায়ের এমন কঠিন কণ্ঠে শুনে পদ্মজার কলিজা শুকিয়ে আসে। হেমলতা নিজের ঘরে চলে যান। হেমলতা মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। পদ্মজা নতজানু হয়ে কাঁপছে। সুন্দরীরা ভীতু আর বোকা হয় তার দৃষ্টান্ত প্রমাণ পদ্মজা। হেমলতার খুব মায়া হয় পদ্মজার সাথে উঁচু কণ্ঠে কথা বলতে। পদ্মজার রূপসী বলেই হয়তো গোপনে আবেগ লুকিয়ে তিনি বজ্রকণ্ঠে প্রশ্ন করলেন, কি লুকাচ্ছিস? হানিফের সামনে কেন যেতে চাস না? সে কি করেছে? পদ্মজা ফুপাতে থাকে। হেমলতা সেকেন্ড কয়েক সময় নিয়ে নিজেকে সামলান, কণ্ঠ নরম করে বললেন, হানিফ ধরিবাজ লোক, সৎ ভাই বলে বলছি না, আমি জানি তার ব্যাপারে যে কোনো কথা আমার বিশ্বাস হবে। তুই কি বল, কি লুকাচ্ছিস? মায়ের আদুরে কণ্ঠে পদ্মজা আচমকা বাঁধ ভাঙ্গা নদীর মতো হু হু করে কেঁদে উঠল। আমি পদ্মজা, পর্ব 2। বাড়িটা মোড়ল বাড়ি নামে পরিচিত। পদ্মজার দাদার নাম ছিল মিয়াফর মোড়ল। তিনি গ্রামের একজন সম্মানিত লোক ছিলেন। 6 কাঠা জমির ওপর টিনের বিশাল বড় বাড়ি বানিয়েছিলেন 4 ছেলের জন্য। ছেলে 16 বছর আগে 1971 সালে যুদ্ধে নিহত হয়েছে। দুজনই টকবগে যুবক ছিলেন, আর একজন 8 বছর বয়সে কলেরা রোগে গত হয়েছে। বাকি রইল মোর্শেদ মোড়ল। বর্তমানে এই বাড়ি মোর্শেদের অধীনে, যদিও তিনি থাকেন না সবসময়। পুরো বাড়ির চারপাশ জুড়ে গাছগাছালি, বাড়ির পিছনে নদী। রাত 9টা বাজলেই পরিবেশ নিশুতি রাতের রূপ ধারণ করে। রাতের এই নির্জন প্রান্তরে ঝিকিঝিকি পোকার ডাকে ছেয়ে গেছে। ঝিকিঝিকি পোকার সাথে পদ্মজার ভাঙ্গা কান্না মিলেমিশে ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে। মনে হচ্ছে কোনো আত্মা তার ইহজীবনে না পাওয়া কোনো বস্তুর সুখে এমন মরা সুর ধরেছে। হেমলতা পদ্মজাকে টেনে পাশে বসান। পদ্মজার ডান হাতের উল্টা পাশ দিয়ে চোখের জল মুছে হেমলতাকে বলল, মামা সৌদিতে যাওয়ার আগের দিন আমাদের বাসা সবার দাওয়াত ছিল না? নানা বাড়িতে খালামণি ভাই বোনরা এসেছিল। সেদিন ঢাকা থেকে যাত্রার লোক আসছিল স্কুলে, মনে আছে আম্মা? হ্যাঁ আছে। উঠানে ধপ করে একটা আওয়াজ হয়। হেমলতা পদ্মরাজ কেঁপে ওঠে। পূর্ণা প্রেমা দরজায় কান পেতে রেখেছিলেন মা বোনের কথা শুনতে। হুট করে কিছু পড়ে যাওয়ার আওয়াজে দুজনে ভয় পেয়ে যায়। দরজা ঠেলে হুড়মুড়িয়ে রুমে ঢুকে পড়ে। হেমলতা বড় মেয়ের সাথে গোপন বৈঠক ভেঙে দ্রুত পায়ে বারান্দায় এসে দাঁড়ান। উঠানে বিদ্যুৎ নেই। হারিকেন জ্বালান। পিছনে 3 মেয়ে এসে দাঁড়িয়েছে। একজন মায়ের 3 মেয়ে নিয়ে একা এত বড় বাড়ি বাস করাও যুদ্ধ বটে। হেমলতা গলা উঁচিয়ে প্রশ্ন করলেন, কে ওখানে? আমি। চিরপরিচিত এই কণ্ঠে চিনতে হেমলতার বিভ্রান্ত হলো না। তিনি ব্যস্ত পায়ে উঠানে নেমে আসে। গেটের পাশে মোর্শেদ মোড়ল পড়ে রয়েছেন, গায়ে চাদর। হাপড়ের মতো বুক ওঠানামা করছে, যেন দম ফুরিয়ে যাচ্ছে। হেমলতা 2 হাতে মোর্শেদকে আঁকড়ে ধরলেন। পদ্মজা পূর্ণা দৌড়ে আসে। মোর্শেদের ইমফাইসিমা রোগ আছে। এ রোগ অল্প চলাফেরাতেই শ্বাস টানের উপক্রম হয় এবং দম ফুরিয়ে যায়। শ্বাস নেবার সময় গলায় শিরা ভরে যায়। 3 মা মেয়ে
মোর্শেদকে ধরে রুমে নিয়ে আসে। মোর্শেদ এভাবে হুটহাট করে বাড়ি ফিরে, কখনো কাক টাকা ভরে, কখনো নিশুতি রাতে, বা কখনো কাঠফোটা রোদে। মোর্শেদ মোড়লের এমফাইসিমা রোগটা ধরা পড়ে 7 বছর আগে। মোর্শেদের অ্যাজমা ছিল, আবার ধূমপানে খুব আসক্ত ছিল, ফলে ফুসফুসের এই রোগটি দ্রুত আক্রমণ করে বসে। মোর্শেদ খানিকটা সুস্থ হয়ে রাত 1টার দিকে ঘুমালেন। পূর্ণা প্রেমার রুমে গিয়ে শুয়ে পড়েছেন। পদ্মজা বারান্দার রুমে ঝিম মেরে বসে আছে। জানালার বাইরে চোখের দৃষ্টি, জ্যোৎস্না গলে গলে পড়ছে। কি সুন্দর দৃষ্টি। পদ্মজার মন বলছে মা আসবে তার খোঁজে, পুরোটা ঘটনা শুনতে আসবে। সত্যি তাই হলো। কিছুক্ষণ পরেই হেমলতা আসলেন। আম্মা, আলোটা নিভিয়ে দাও, বলল পদ্মজা কণ্ঠখাতে নামানো। হেমলতা আলো নিভিয়ে পদ্মজার পাশে বসেন। পদ্মজা তৈরি ছিল, তবুও অপ্রস্তুত হয়ে পড়েন। খুব অস্বস্তি হচ্ছে। সে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। পদ্মজা তখন 4র্থ শ্রেণীর ছাত্র, বয়স 10 ছিল। খুব কম বয়সেই তাকে স্কুলে পাঠানো শুরু করেন হেমলতা। সেদিন নানা বাড়িতে সবার দাওয়াত পড়ে। হানিফ চলে যাবে সৌদিতে, তাই এত আয়োজন। পরিবারের মিলন আসরে বসে। স্কুলের মাঠেও সেদিন নাচ গান অনুষ্ঠান হয়। বাড়ির সবাই সেখানে চলে যায়। বাড়িতে থাকে শুধু পদ্মজা, পদ্মজার বৃদ্ধ নানা আর হানিফ। পদ্মজা ঘুমিয়েছিল, তাই বাকিদের সাথে যেতে পারেনি। যখন ঘুম ভাঙে আবিষ্কার করলো বাড়িতে কেউ নেই। মোর্শেদ হঠাৎ করে অসুস্থ হওয়াতে হেমলতা বাপের বাড়ি থেকে নিজের বাড়িতে চলে গিয়েছিল। পদ্ম নাকি? পদ্মজা বাড়ি থেকে বের হওয়ার উপক্রম হতেই কানে আসে হানিফের ডাক। পদ্মজা মিষ্টি করে হেসে মাথা নাড়ালো। হানিফের লোলুপ দৃষ্টি তখন পদ্মজার সারা শরীর ঘুরে বেড়াচ্ছে। এটুকু মেয়ের ফর্সা চামড়া, বিকৃতি মস্তিষ্কের হানিফকে যেন বড্ড টানে। আয় তো আমার ঘরে আয়। সহজ সরল শিশুসুলভ পদ্মজা মামাটাকে সাড়া দিল। সে শুনেছে মামা ভাগ্নে যেখানে, আপদ নেই সেখানে। অথচ সেই দিনেই সে মামাকেই ঘোর বিপদ হিসাবে জানল। পদ্মজার রুমে ঢুকতেই হানিফ দরজা লাগিয়ে দিল। পদ্মজার মন কেমন করে ওঠে হানিফের অদ্ভুত ছাউনি আর দরজা লাগানো দেখে। হানিফ খুশির অঙ্গভঙ্গ প্রদর্শন করতে থাকে। পদ্মজার দেখতে খুব খারাপ লাগছে, ভয় করছে। এদিকে আয় তো, তোর লগে গল্প করি। হানিফ বিছানায় বসে পদ্মজাকে কাছে ডাকে। পদ্মজা কাছে যেতে সংকোচ বোধ করে। হানিফ পদ্মজার ডান হাত ধরে টেনে কোলে বসায়। তুই জানোস তুই যে সবার থেকে বেশি সুন্দরী? হানিফের প্রশ্নে পদ্মজার কানে ঢোকেনি। সে মোচড়াতে থাকে হানিফের কোল থেকে নামার। অপ্রীতিকর স্পর্শগুলো পদ্মজার খুব খারাপ লাগছে। কাঁদতে ইচ্ছা হচ্ছে। মোচড়াস কেন রে সেরি? শান্তিমতো বইয়া থাক। মামা মেলা থাইকা সাজনের জিনিস কি না দিমু? হানিফ শক্ত করে 2 হাত ধরে রেখেছে পদ্মজাকে। পদ্মজা কিছুতেই নামতে পারছে না। মামা, আমি চলে যাব, কাঁদো কাঁদো হয়ে বলল পদ্মজা। কই যাবি? মামা ধারে থাক, বলল হানিফ। হানিফের শক্তপোক্ত হাতের স্পষ্টগুলো শুধু অস্বস্তি দিচ্ছে না, স্পষ্ট কাতর জায়গাগুলোর ব্যথায় বিষিয়ে উঠছে। পদ্মজা কেঁদে ওঠে। ভেজা কণ্ঠে বলল, বাড়ি যাব আমি, ব্যথা পাচ্ছি মামা। হানিফের হাতের বাঁধন নরম করে আদুরে গলায় বলল, আচ্ছা আর ব্যথা দিতাম না, কান্দিস না। পদ্মজা শট করে কোল থেকে নেমে পড়ে। হানিফকে তার আজরাইল মনে হচ্ছে। মায়ের কাছে সে আজরাইলের অনেক গল্প শুনেছে। আজরাইল যখন জান নিতে আসবে তখন শরীরে খুব কষ্ট অনুভব হবে। এই মুহূর্তে যেন ঠিক তেমনই অনুভব হচ্ছে। তাহলে তার হানিফ মামাই আজরাইল? পদ্মজা দরজা খুলতে পারবে না, তাই হানিফকে ভীত কণ্ঠে অনুরোধ করলো, মামা দরজা খুলে দাও। কেন? আমি তোরে যাইতে কইছি। হানিফের কর্কশ কণ্ঠের ধমকে পদ্মজা ভয়ে কেঁপে উঠল। তার চোখ বেরিয়ে জল পড়তে থাকে। হানিফ পদ্মজাকে জোর করে কোলে তুলে নেয়। পদ্মজা কাঁদছে, তার খুব ভয় লাগছে। বারবার বলছে, মামা আমি বাড়ি যাব। হানিফের তাতে বিন্দুমাত্র ভূক্ষেপ নেই। বাড়িতে কেউ নেই। বৃদ্ধ সৎ বাবা মা কানে শোনে না। পদ্মজা হানিফকে কিল ঘুষিয়ে দিতে থাকে, সেই সাথে জোরে জোরে কান্না শুরু করে। এভাবে কাঁদলে পাশের বাড়ির যে কেউ চলে আসবে। হানিফের রক্ত টকবক করছে উত্তেজনায়। সে দ্রুত ওড়না দিয়ে পদ্মজার মুখ হাত পা বেঁধে ফেলল। পদ্মজার 2 চোখের পানি হানিফের চোখে লাগেনি। হানিফ ভীষণ
আনন্দ পাচ্ছে, পৌঁছাচ্ছি আনন্দ পাচ্ছে। সে সিগারেট চালায়, খুব আনন্দ হলে তার সিগারেট টানতে ইচ্ছা করে। সিগারেট টানতে গিয়ে মাথায় আসে নৃশংস ইচ্ছা। নাক মুখ দিয়ে ধোঁয়া উড়িয়ে সিগারেট 2 আঙ্গুলের মাঝে রেখে পদ্মজার বাম পায়ের তালুতে চাপ দিয়ে ধরে রাখে। পদ্মজা হাউমাউ করে কেঁদে উঠল। হেমলতা 2 হাতে শক্ত করে মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরল। পদ্মজা কাঁদতে কাঁদতে বলল, আম্মা, তখন আমার খুব কষ্ট হচ্ছিল, আমার দমটা বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছিল। আমি তোমাকে খুব ডাকছি আম্মা, তুমি আসোনি। পদ্মজার কথাগুলো হেমলতার বুকে রক্তাক্ত করে দেয়। এ যেন 1971 সালে পাকিস্তানিদের নৃশংসতা। নিজের চোখে তিনি দেখেছেন পাকিস্তানিদের নিষ্ঠুরতা। হানিফ তার দেখা অত্যাচারী পাকিস্তানিদের মধ্যে কোনো তফাৎ নেই। হেমলতার নির্বাক বাকরুদ্ধ শুধু অনুভব হয়েছে তার বুকে পড়ে আদরের পদ্মজা হাউমাউ করে কাঁদছে, সর্বাঙ্গ যেন কাঁপছে। হানিফকে ক্ষতবিক্ষত করে দিতেই হাত নিষ্পিস করছে। সেদিন একটুর জন্য পদ্মজা ধর্ষণ হয়নি, বাড়িতে সবাই ফিরে এসেছিল। পদ্মজা পোড়া স্থানের যন্ত্রণা সহ্য করতে না পেরে অসচেতন হয়ে পড়ে। বাকিটুকু আর পদ্মজাকে বলতে হয়নি। হেমলতা জানেন পদ্মজার গা কাঁপিয়ে জ্বর আসে। 21 দিন বিছানায় ছিল। ততদিনে হানিফ দেশ থেকে চলে যায়। পদ্মজা ভয়ে লজ্জায় ঘটনাটি কাউকে বলেনি। পায়ের পোড়া দাগ দেখে যখন হেমলতা প্রশ্ন করেছিল পা এমনভাবে পুড়ল কি করে, পদ্মজা সহজভাবে জবাব দিয়েছিল, চুলার কাছে গিয়েছিলাম, চুলার লাকড়ি আগায় পা লাগছিল। কথাটা পদ্মজা সাজিয়ে রেখেছিল, সাথে অনেক যুক্তি, তাই মিথ্যা বলতে একটুও কাঁপেনি। পুরো ঘটনাটা পদ্মজার মুখে তাজা হয়ে আছে। এই 6 বছরে লুকিয়ে কতবার কেঁদেছে সে। সবসময় চুপ করে কোথাও বসে থেকেছে। হেমলতা মেয়ের নিশ্চুপতা দেখে মাথা ঘামানি, কারণ ছোটবেলা থেকেই পদ্মজা একদম চুপচাপ ছিল। কিন্তু আজ হেমলতা খুব আফসোস হচ্ছে, নিজেকে অপরাধী মনে হচ্ছে। তিনি ভেবেছিলেন তার 3টা মেয়ে তার কাছে খোলা বইয়ের মতো, চাইলেই পড়া যায়। বিশ্বাস করে পদ্মজাকে বাড়ির পিছনের নদীর বুক দিয়ে তরতর করে বয়ে যাওয়া স্বচ্ছ টলটলে পানির মতো মনে হতো, যার জীবনে অস্বচ্ছ বলতে কিছুই নেই, সবটাই সাদামাটা সহজ সরল। অথচ পদ্মজার জীবনের কত বড় দাগ জলজল করে চলছে, কতবার ঘটনা লুকিয়েছিল। মেয়েরা কথা লুকিয়ে রাখা সীমাহীন ক্ষমতা নিয়ে জন্মায়। কথাটি নিজের মেয়েদের ক্ষেত্রে মাথায় আসেনি। পদ্মজা শান্ত হয়ে হেমলতার বললেন, পাটা দেখি। পদ্মজা বাপা বিছানায় তুলল। হেমলতা পদ্মজার পা কোলে নিয়ে পোড়া দাগটা দেখেন মনোযোগ দিয়ে। রক্ত টকবগে করে ওঠে। এই পোড়া দাগ হানিফের রক্ত দিয়ে মুছবো। কথাটি কত সহজ করে বলেছেন হেমলতা, তবুও পদ্মজা কেঁপে উঠল। কি যেন ছিল কথাটিতে। শরীরের পশম দাঁড়িয়ে পড়ে। হেমলতা বারান্দায় রুম ছেড়ে বড় ঘরে ঢোকেন। মিনিট কয়েকবার রামদা ছুরি হাতে নিয়ে উঠানে যান। উঠানে একপাশে শক্ত পাথর আছে। ছুরিটা পাথরে ঘষতে থাকলেন সাবধানে। ঘষতে ঘষতে পাথর গরম হয়ে আগুনের স্ফুলিঙ্গ দেখা দেয়। মাথা ধার হয়ে গেছে। পদ্মজা বারান্দা থেকে দেখছে। অজানা আশঙ্কায় তার বুক কাঁপছে। হেমলতা বারান্দা পেরিয়ে রুমে ঢুকতে যাবে, তখন পদ্মজা উৎকণ্ঠিত গলায় ডাকলো, আম্মা। আন্নার চাচার এক মেয়ে নিখোঁজ শুনেছিস তো বড়দের মুখে? সেই মেয়ে ধর্ষণ হানিফ ধর্ষণের পর পুঁতে ফেলেছে। অনন্তপুরের এই একটা মানুষই এতটা নৃশংস। আমি তখন ঢাকা পড়তাম, বাড়ি এসে জানতে পারি ঘটনা। আম্মার অনুরোধ আর কান্নায় আমি সেদিন মুখ খুলিনি। এত বড় পাপ চেপে যাই, সেই শাস্তি আমি ধীরে ধীরে পাচ্ছিলাম, আজ পুরোপুরি পেয়ে গেলাম। আমার পাপের শাস্তি শেষ হয়েছে। হেমলতা কথা শেষ করে জায়গা ত্যাগ করলেন। কি ধারালো প্রতিটি বাক্য! হেমলতার মুখ দিয়ে যেন আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে। পদ্মজার মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে। প্রিয় দর্শক, পরের পর্বটি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।